আওয়ামী লীগ সরকারের ঋণের এই বিশাল বোঝা কিভাবে সামলাবে নতুন সরকার? গত 15 বছরেরও বেশি সময় আওয়ামী লীগ সরকার বিপুল পরিমাণে ঋণ নিয়েছে। এই ঋণের বড় অংশ এসেছে দেশি উৎস থেকে, বিশেষ করে দেশের ব্যাংক ব্যবস্থা থেকে। ভাবতে পারেন, শেখ হাসিনা সরকার যখন পদত্যাগ করলো, তখন তারা 18,36,000 কোটি টাকার ঋণ রেখে গেছে। এই ঋণের বোঝা এখন অন্তর্বর্তী সরকারের কাঁধে। বিশ্লেষকরা বলেছেন, যথাযথ ঋণ ব্যবস্থার অভাবে এই সরকার দেশি উৎস থেকে এত বেশি ঋণ নিয়েছে যা বলার বাইরে। যদিও বিদেশি ঋণ সবসময় একটি দেশের জন্য মঙ্গলকর, কিন্তু এখানে যে ভয়াবহ বিষয়টি দেখা যাচ্ছে তা হলো দেশি ঋণের পরিমাণ অত্যন্ত বেশি এবং সেটা পরিশোধ করা এখন কঠিন হয়ে পড়েছে। যদিও বিদেশি ঋণ সব সময় দেশের জন্য মঙ্গলকর, কিন্তু আওয়ামী লীগ সরকার কোনোভাবেই বিদেশি ঋণ ব্যবস্থা করতে পারেনি। চলুন একটু বিস্তারিত দেখা যাক। অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2024 সালের জুন শেষে দেশের মোট ঋণ দাঁড়িয়েছে 18,36,000 কোটি টাকা। এর মধ্যে দেশি ঋণ 10,35,000 কোটি টাকা আর বিদেশি ঋণ 8,01,000 কোটি টাকা। দেশি ঋণের বড় অংশ এসেছে বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা থেকে, যা অনেকটা ভয়াবহ। এখন আপনারা হয়তো ভাবছেন, এত ঋণ নেওয়ার কারণ কি? আগের সরকার বিভিন্ন ধরনের মেগা প্রকল্পে সরকার হাত দিয়েছে। মূলত এটি হচ্ছে দেশের এই ঋণের বড় অংশ। কিন্তু দেখা যাচ্ছে এই ঋণের টাকাগুলো আমাদের দেশের জনগণের স্বার্থে ব্যয় না হয়ে তা অধিকাংশ চলে গিয়েছে দুর্নীতিবাজ কিছু লোকের কাছে। এত ঋণ নেওয়ার ফলে কি হয়েছে জানেন? দেশের ব্যাংকগুলো থেকে ঋণ নেওয়ার ফলে সরকারকে প্রচুর সুদ দিতে হচ্ছে। সুদের হারও বাড়ছে, যা আরো বেশি চাপ দিচ্ছে বাংলাদেশের অর্থনীতিতে। 2 বছর আগেও যেখানে সরকারি ট্রেজারি বিল বন্ডের সুদের হার ছিল 1 থেকে 6%, এখন তা বেড়ে দাঁড়িয়েছে 12%। এখন প্রশ্ন হচ্ছে, নতুন সরকার কিভাবে এই ঋণ সামলাবে? বিশেষজ্ঞরা বলেছেন, বাংলাদেশ যদি বিদেশি ঋণ দিতে সক্ষম হতো, তাহলে আরো কম সুদে এই ঋণ নেওয়া যেত, যা পরিশোধের সময়ও আরো বেশি পেত বাংলাদেশ। কিন্তু বিদেশি ঋণ পেতে দর কষাকষির ক্ষমতা থাকা দরকার আমাদের সরকারের। কিন্তু বিভিন্ন ধরনের দুর্নীতির কারণে দর কষাকষি যেমন সম্ভব হয়নি, তেমনি মানতে পারেনি অনেক কঠোর নিয়ম। অথচ দেশি ঋণ চাইলেই সহজে পাওয়া যায়। তাই আওয়ামী লীগ সরকার এই হাতিয়ারটি ব্যবহার করেছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, ব্যাংক থেকে ঋণ নেওয়া মানে আরো বেশি টাকা ছাপানো, যা সরাসরি বাজার মূল্য স্ফীতি বাড়ায়, যার ফলে আমাদের 10 টাকার পণ্য আজ 20 টাকায় কিনতে হচ্ছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো তথ্য অনুযায়ী গত জুলাই মাসে সার্বিক মূল্য স্ফীতি প্রায় 12%, যার মানে হলো আপনার কাছে যদি আজকে 1 লক্ষ টাকা থাকে, যা 12% মূল্য স্ফীতি বাড়ায়, তার প্রকৃত মূল্য দাঁড়িয়েছে 88,000 টাকায়। আমাদের দেশে কর সংগ্রহের হার অনেক কম। কর সংগ্রহ যদি জিডিপির 14% থাকতো, তাহলে এত ঋণ নেওয়ার প্রয়োজনই হতো না। কিন্তু দুর্ভাগ্যবশত এটি সম্ভব হয়নি। ভবিষ্যতে এই ঋণ পরিশোধের চাপ আরো বাড়বে, বিশেষ করে পদ্মা সেতু এবং রূপপুর পারমাণবিক প্রকল্পের মতো বড় প্রকল্পগুলোর কারণে দেশের ঋণ আরো বেড়েছে। সুতরাং নতুন সরকারকে একদিকে প্রচুর ঋণ পরিশোধ করতে হবে, অন্যদিকে সুদের বোঝা সামলাতে হবে। দেশের অর্থনীতি ও জনগণের ওপর এই ঋণের প্রভাব কি পড়েছে তা দেখতে পাচ্ছেন। আপনার মতামত এই ঋণ পরিস্থিতি নিয়ে? আপনি কি মনে করেন নতুন সরকার এই ঋণের বোঝা সফলভাবে সামলাতে পারবে? প্লিজ আপনি কমেন্ট করে জানান।